15 বছরে আমার আরেকটা অভিজ্ঞতা হলো, আমার না এই দেশে নিজেকে ভিনদেশি সেকেন্ড ক্লাস সিটিজেন মনে হতো। আমার মনে হতো আমি বাংলাদেশের কেউ না। সামাজিকভাবে হেনস্থা করা, এটা আমার ভাইদেরকে ফেস করতে হয় না। এটা অ্যানাদার ডাইমেনশন যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি কিন্তু রাজনীতি করি না, কিন্তু আমার কাছে মনে হলো যে কথা তো বলতে হবে, এবং সেই কথাগুলো অটোমেটিক্যালি যারা নির্যাতিত তাদের পক্ষে গেল, এবং বিএনপি তখন নির্যাতিত দল। আমি যখন রাজনীতিতে আসি তখন আমার পরিবারে মাত্র 2 জন সদস্য, আমি আর আমার মা। আমার বাবা মাত্র গত হয়েছেন এবং আমার মা ধীরে ধীরে ভাঙতে শুরু করেছেন। আমি আর আমার মা এলিফ্যান্ট রোডে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকি, যে অ্যাপার্টমেন্টে গিয়ে অনেকেই বলেন এত অনিরাপদ একটা বাসায় আপনি থাকেন কি করে। বিশেষ করে এখন তো এই কথা আরো বেশি শুনতে হচ্ছে। অগস্ট মাসে, জুলাই মাসে যখন উত্তাল অবস্থা পুরো দেশ জুড়ে, তখন কেউ কেউ এসছেন আমার বাড়িতে, আমাদের দলেরই নেতা কর্মী। তাদের প্রথম প্রশ্নই ছিল, এইরকম একটা বাসা যেখানে কোনো সিকিউরিটি নাই, একটা সিসি ক্যামেরা পর্যন্ত নাই, এই বাসাটায় আপনি কিভাবে থাকেন? কিভাবে থেকেছি গত 15 বছর আজকে একটু শেয়ার করি। মিডিয়ায় আমি অ্যাপিয়ার করা শুরু করলাম 2012 শেষ 13 শুরুতে। ওই সময়টা একটু চিন্তা করে দেখেন তো, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন চলছে গোটা দেশ জুড়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হচ্ছে তার বাড়িতে, বালুর ট্রাক এনে অফিসের সামনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে যাতে বের হতে না পারেন তিনি। এরকম একটা সময়ে বিএনপির নেতা কর্মীরা ঘরে থাকতে পারছে না, তাদের বিরুদ্ধে নতুন নতুন মামলা হচ্ছে, বাড়িতে গিয়ে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে, পরিবারের সদস্যদের ভয় ভীতি দেখানো হচ্ছে, এবং সেই ভয়ও বড় মারাত্মক ভয়। কোথায় নিয়ে যাবে, কেন নিয়ে যাবে, কত দিনের জন্য নিয়ে যাবে, কেমন করে রাখবে, কেউ কিছু জানে না। সেই সময় শুরু হলো আমার মিডিয়াতে অ্যাপিয়ারেন্স। প্রত্যেক রাতে 1টা 2টা 3টা পর্যন্ত টক শো করেছি। কেন করেছি? আমার কিন্তু তখন বিএনপিতে কোনো পদ নাই, কোনো পদ নাই, আমি বিএনপির কেউ না, কিন্তু আমার কাছে মনে হলো যে কথা তো বলতে হবে, এবং সেই কথাগুলো অটোমেটিক্যালি যারা নির্যাতিত তাদের পক্ষে গেল, এবং বিএনপি তখন নির্যাতিত দল, সুতরাং কথাগুলো অবধারিতভাবেই বিএনপির পক্ষে গেছে। আমি কিন্তু রাজনীতি করি না, কথাটা মনে রাখবেন। 13-14 তারপরে আস্তে আস্তে আমি জড়াতে শুরু করলাম। ম্যাডাম আমাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা দিলেন। সেই ইতিহাস আমি আরো বহু জায়গায় শেয়ার করেছি, ওটা আর এখানে করবো না। 13, 14, 15-তে বেশ কয়েকবার আমাকে বাসা ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে হয়েছে। আমাদের দলেরই বড় ভাই কেউ না কেউ আমাকে ফোন করে বলেছেন, আজকে রাতে কোনোভাবেই বাসায় থাকা যাবে না, এবং আগামী 2-3 দিনও বাসায় আসাটা ঠিক হবে না। মোবাইল টেলিফোনটা বাসায় রেখে যাবে, এবং তুমি কোথায় গেছো এটা কেউ জানবে না। আচ্ছা বলেন তো, বাংলাদেশের মতন একটি দেশে একজন নারী, যার পরিবার বলতে শুধু সে এবং তার মা, সে হঠাৎ করে কোথায় যেতে পারে, কোন জায়গাটা তার জন্য নিরাপদ হতে পারে? বড় ভয়ঙ্কর সময়। যারা আমাকে সেই সময় আশ্রয় দিয়েছেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা নিজেরাও ভয় ভীতি ঊর্ধ্বে উঠেই আমাকে আশ্রয় দিয়েছেন। শুধু এটুকু বলি, কোনো আত্মীয়র বাসায় কখনো কোনো আশ্রয় হয়নি। তারপরে তো শুরু হলো পথ চলা, চলছি। ম্যাডামের নির্দেশে বিদেশ বিষয়ক কমিটিতেও কাজ করছি। সেই কমিটিতে কাজ করতে গিয়ে দেখলাম বাংলাদেশের পরিস্থিতি বিদেশিদের বোঝানোর চেয়ে কঠিন আর কিছু নাই। ওদের দেশে না সরকারি বাহিনী আগের রাতে ব্যালট বাক্স ভরে না। ওদের দেশে সরকারি পোশাক পরা লোক,
বিরোধী দল করার অপরাধে একজন যুবককে তুলে নিয়ে অনন্তকাল 4 ফুট বাই 6 ফুটের ঘরে আটকায় রাখে না। ওদের দেশে শুধুমাত্র ভিন্ন দল ভিন্ন মতের মানুষ হবার কারণে হেফাজতে নিয়ে রিমান্ডের নামে বিভৎসভাবে অত্যাচার করা হয় না। তাহলে ওদেরকে আমি কেমন করে বুঝাবো বলেন তো? মাত্র 2 বছর 3 বছরের জন্য তারা বাংলাদেশে আসেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে বুঝবার চেষ্টা করেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার ইত্যাদি নিয়ে কাজ করেন বা করার চেষ্টা করেন, কিন্তু তাদেরকে ভেরি বেসিকটাই তো বোঝানো অসম্ভব প্রায়, বিকজ তারা তো এগুলোর সাথে অভ্যস্তই না। কিন্তু যাই হোক, সেই কঠিন কাজটাও করেছি। এবং মজার বিষয় হচ্ছে, আমাকে মাঝে মধ্যে ইন্টেলিজেন্সের কেউ হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতেন, আমি কোন পত্রিকায় কোন তারিখে কি লিখেছি সেটা তারা পেস্ট করে করে রাখতেন। তো আমার বন্ধু জাহিদ আজকে এখানে উপস্থিত, উনি আমাকে বলেছিলেন যে যেদিন তোমাকে রিমান্ডে নিয়ে মাইট দেওয়া হবে, ওই দিন তোমাকে বলবে এটা কেন লিখছিলি বল, ওইটা কেন লিখছিলি বল, ওইটার ইতিহাসটা কি বল। তো আমরা না বিভৎসতার মধ্যে থাকতে থাকতে, বিভৎসতার মধ্যে দিন কাটাতে কাটাতে ওটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। এটা একটা ভয়ঙ্কর ফেনোমেনন। গত 15 বছরে আমার আরেকটা অভিজ্ঞতা হলো, আমার না এই দেশে নিজেকে ভিনদেশী সেকেন্ড ক্লাস সিটিজেন মনে হতো। আমার মনে হতো আমি বাংলাদেশের কেউ না। খুঁজে খুঁজে খারাপ খবর বের করতাম। জাহিদ ওই এক্সপেরিয়েন্সটা বলে যে খুঁজে খুঁজে আমরা খারাপ খবর বের করতাম। কিরকম? বাংলাদেশ কোন জায়গাটায় সবচেয়ে পিছায় আছে দক্ষিণ এশিয়ায়, বাংলাদেশ কোথায় সরকার এমন মানবাধিকার লঙ্ঘন করেছে যে হিউম্যান রাইটস ওয়াচ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা ভয়ঙ্কর রিপোর্ট দিয়েছে বাংলাদেশের ব্যাপারে। আমরা এগুলো খুঁজে খুঁজে বার করতাম। দুর্নীতিতে কি ভয়ঙ্কর এলোমেলো কাণ্ড ঘটেছে, চলো দেখি, বার করি। কারণ এই দেশটাকে আপন মনে হতো না। আমাদের বলা হতো আমরা রাজাকার শাবক, আমাদেরকে মেরে ফেলাটাই জায়েজ, আমাদেরকে মারা যায়, যাচ্ছে তাই বলে মারা যায়, আমাদেরকে গুম করে ফেলা যায়, আমাদের সাথে যা খুশি তাই করা যায়। বাংলাদেশের কোনো আদালত আমার প্রতি ন্যায় বিচার করবে না, বাংলাদেশের কোনো পুলিশ আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না, আমার কোনো বন্ধু বা স্বজন গভীর বিপদে রাত 2টার সময় আমি গেলে দরজা খুলবে না। এটাই হচ্ছে আমার 15 বছরের যাত্রা। আমি একা না, আমি জানি এখানে আমার অনেক ভাই বসে আছেন যারা ফিজিক্যালি টর্চার্ড হয়েছেন, যারা বিভৎসতার মধ্যে দিয়ে গেছেন। তবে কিনা একজন নারীর টর্চার্ড হওয়ার রূপটাও কিন্তু একটু ভিন্ন হয়। আমাকে নিয়ে অদ্ভুত সব গুজব আমি ফেসবুকে দেখি, আমাকে নিয়ে অদ্ভুত সব ছবি আমি ফেসবুকে দেখি। আমার মজা লাগে, গত বছর আমার সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস। তারা বলেছিল, আপনি কি জানেন আপনার এআই জেনারেটেড অনেকগুলো ফটো আছে ফেসবুকে? আমি বলেছিলাম কিছু জানি কিছু জানি না। ওনারা এসেছিলেন আমার বাসায়, ওনাদের কাছে আবার একটা নতুন ছবি দেখেছি, দ্যাট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। ওই ছবিটা আমার আগে দেখি নাই। তো যাই হোক, সামাজিকভাবে হেনস্থা করা, এটা আমার ভাইদেরকে ফেস করতে হয় না। এটা অ্যানাদার ডাইমেনশন যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার টেলিফোন নাম্বার, ব্যক্তিগত টেলিফোন নাম্বার পাবলিক করে দেওয়া হয়েছে ফেসবুকে। বুঝতে পারেন কি ফেস করতে হয়েছে আমাকে? Every second, literally every second, I used to get a phone call from an unknown person. That's not a very pleasant experience. আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী বলেছিল নাম্বারটা বদলে ফেলো। নাম্বারটা বদলাই নাই, নাম্বারটা আমি এখনো ব্যবহার করি। এই ধরনের অত্যাচার যাদের উপরে হয়েছে, সফট অত্যাচার, মিডিয়াম অত্যাচার, হার্ড অত্যাচার, অত্যাচারেরও তো রকম আছে না?
গুলি করলেন, পড়ে গেলাম, শেষ হয়ে গেল। 15 বছর ধরে তিলে 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 আমাকে মানসিকভাবে হত্যা করলেন, আমার চিন্তা শক্তিকে খর্ব করে দিলেন, আমার ভেতরে চিরস্থায়ী ট্রমা তৈরি করলেন। সেটাও তো হত্যা, তাই না? গত 15 বছর এই ধরনের বহু হত্যা বাংলাদেশের মাটিতে হয়েছে।